যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে উদ্বেগ। নতুন প্রশাসনের গণবহিষ্কারের প্রতিশ্রুতি তৈরি করছে অস্থিরতা, পরিবার নিয়ে শঙ্কায় অনেকে। এবং ইমরানের মুক্তির বিষয়ে চাপ প্রয়োগে বাইডেনকে 46 মার্কিন কংগ্রেস সদস্যের চিঠি। পাকিস্তানের মানবাধিকার নিয়ে উদ্বেগ। 24 তারিখের বিক্ষোভে সমর্থকদের যোগ দেওয়ার আহ্বান। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। নতুন প্রশাসনের গণনির্বাচনের প্রতিশ্রুতি তাদের জীবনে অস্থিরতা তৈরি করছে। কেউ কেউ এই পরিবর্তনে আশার আলো দেখলেও বেশিরভাগই ভীত ও শঙ্কিত। যুক্তরাষ্ট্রে প্রায় 1,30,00,000 অবৈধ অভিবাসী বসবাস করেন। এই অভিবাসীদের জীবনযাত্রা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত। কৃষি, নির্মাণ শিল্প থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে কাজ করে তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের কঠোর অভিবাসন নীতি তাদের উপর চাপ সৃষ্টি করছে। ট্রাম্পের গণবহিষ্কারের পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিভিন্ন পদ্ধতি বিবেচনা করা হচ্ছে, যা অভিবাসীদের উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে। আইনি ব্যবস্থা, বাড়িতে ও কর্মক্ষেত্রে অভিযান, এমনকি সামরিক সহায়তার পরিকল্পনাও আলোচনায় রয়েছে। এতে করে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার ভয় এবং অর্থনৈতিক নিরাপত্তাহীনতা গভীর প্রভাব ফেলছে তাদের জীবনে। পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে মিশ্র আইনি অবস্থার পরিবারের মধ্যে, যেখানে কেউ সুরক্ষিত আবার কেউ সুরক্ষাবিহীন। সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করা এবং পরিবারকে একসঙ্গে রাখা এই অভিবাসীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যেসব পরিবারের শিশু যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছে তাদের জন্য পরিস্থিতি আরও জটিল হতে পারে। কঠোর নীতির মাঝেও অভিবাসন বিশেষজ্ঞরা আশা করছেন মানবাধিকার সংগঠনগুলো অভিবাসীদের পাশে দাঁড়াবে। এর পাশাপাশি অভিবাসীদের অবদানের স্বীকৃতি দিয়ে তাদের সুরক্ষার জন্য নতুন আলোচনার সম্ভাবনাও তৈরি হতে পারে। যদিও অভিবাসন নীতি নিয়ে অনেক মতামত রয়েছে, তবে এই কঠোর ব্যবস্থা অভিবাসীদের জীবনে স্থায়ী প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। শুধু তাদের জীবনেই নয়, যুক্তরাষ্ট্রের শ্রমবাজারেও বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। নির্বাচনী প্রচারণা তহবিলের এত অর্থ কমলা হ্যারিস কোথায় খরচ করলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্রেটরা। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্টে তথ্য উঠে এসেছে। আরেক গণমাধ্যম দ্য টেলিগ্রাফের তথ্য মতে বিলাসবহুল নির্বাচনী প্রচারণার পর এখন বিশাল অঙ্কের ঋণের জালে দলটি। ডেমোক্রেটরা তহবিলের $150 কোটি নষ্ট করেছে বলে জানায় গণমাধ্যমটি। মার্কিন নির্বাচনে ডেমোক্রেট শিবিরের প্রচারণায় চাকচিক্যের কোনো কমতি ছিল না। কমলা হ্যারিসের প্রচারণায় যোগ দেন লেডি গাগা, কেটি পেরির মতো জনপ্রিয় তারকারা। 15 সপ্তাহের প্রচারণায় হ্যারিস প্রায় $150 কোটি ব্যয় করেছেন। তবে বিলাসবহুল প্রচারণার পরও নির্বাচনের ফলাফলে মুখ থুবড়ে পড়ে ডেমোক্রেটিক পার্টি। আর্থিকভাবে সুবিধাজনক অবস্থানে থাকলেও 2 দশক পর প্রথম ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে জাতীয় জনপ্রিয় ভোটে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন হ্যারিস। ডেমোক্রেটদের মতে তারকাবহুল এই প্রচারণা লোক দেখানোর জন্য ছিল কেবল, নির্বাচনে তেমন কোনো ইতিবাচক প্রভাব ফেলেনি। মার্কিন গণমাধ্যম দি নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। আরেক মার্কিন গণমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী প্রায় $2 কোটি ঋণের জালে জড়িয়েছে ডেমোক্রেটরা। প্রতিবেদনে আরও বলা হয়, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় শুধু আইসক্রিম ও খাবার ডেলিভারি চার্জের জন্য $24,000-এর বেশি ব্যয় করেছে কমলা শিবির। এছাড়া নির্বাচনী সমাবেশের শেষের দিকে ডেমোক্রেটরা প্রাইভেট জেট ভ্রমণেই ব্যয় করেছে $26 লাখ। গত 1 অক্টোবর থেকে 17 অক্টোবরের মধ্যে দক্ষিণ ফ্লোরিডা ভিত্তিক ফার্ম প্রাইভেট জেট সার্ভিসেস গ্রুপের কাছে প্রায় $22 লাখ ও ভার্জিনিয়ার অ্যাডভান্সড এভিয়েশন টিমের কাছে $4,30,000 ধার ছিল কমলা শিবিরের। এছাড়া টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মেও অনেক অর্থ ব্যয় করে প্রচারণা চালায় ডেমোক্রেট শিবির। নিউ ইয়র্ক পোস্টে দেওয়া সাক্ষাৎকারে কমলা হ্যারিসকে ত্রাণ দেওয়া একজন ব্যবসায়ী আক্ষেপ করে বলেছেন, তিনি কখনো কল্পনাও করেননি দোদুল্যমান অঙ্গরাজ্যের সবকটিতে এভাবে হেরে যাবেন কমলা। নির্বাচনী ব্যয়ের তদন্তও দাবি করেন এই ব্যবসায়ী। প্রতিবেদনে জানানো হয়, নির্বাচনে হারের পর প্রায় 75% কর্মী ছাঁটাই করছে ডেমোক্রেটরা। বিশ্লেষকদের মতে কমলাকে প্রেসিডেন্ট পদপ্রার্থী ঘোষণা করলেও জো বাইডেনের উপদেষ্টারা কমলার শক্তি বা দুর্বলতা নিয়ে কোনো গবেষণা করেননি, যার কারণে একটি কার্যকরী নির্বাচনী প্রচারণা চালাতে ব্যর্থ হয়েছে ডেমোক্রেট শিবির। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে।
ব্রাজিলে আজ শুরু হচ্ছে G20 শীর্ষ সম্মেলন। রিও ডি জেনেরোতে পৌঁছেছেন জো বাইডেন, শি জিনপিং। গুরুত্ব পাবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য কমানোর বিষয়। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছর বা আরও কম হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বিভিন্ন প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরেন। বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়া, আগামী নির্বাচন এবং পরিবর্তিত পরিস্থিতিতে কূটনৈতিক সম্পর্ক নিয়েও বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডক্টর ইউনূস। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের ফাঁকে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে তার বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বলেন, বাংলাদেশের সংবিধানে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। পরিবর্তিত সংবিধানে সরকারের মেয়াদ 4 বছর হতে পারে, তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। We are not his perpetual government. With a regular government is for 5 years, for example. That's about it. Or the new constitution may say 4 years, probably, because people want to move faster time of the. So it should be under 4 years, that's for sure. It may be less. So it's all question of what people want. তবে বাংলাদেশের আগামী নির্বাচন কবে হবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয় এই সাক্ষাৎকারে। ইউনূস বলেন, তাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব বাংলাদেশের সংস্কার সম্পূর্ণ করা। এ লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন তৈরির কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি এবং সব সংস্কার শেষ করার প্রস্তুতির প্রক্রিয়া একসঙ্গে চলছে। তবে নতুন বাংলাদেশে জনগণ ও রাজনৈতিক দল সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে বলেও প্রতিশ্রুতি দেন শান্তিতে নোবেলজয়ী। She can call herself many things, but that's not what the reality is. And even India says she's ex-prime minister, so even her host is not recognizing her anything but an ex-prime minister. ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, চলমান আইনি প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত হলে তার প্রত্যাবর্তন চাওয়া হবে। ইউনূসের দাবি, আওয়ামী লীগের 16 বছর ব্যাপী একচেটিয়া শাসন ব্যবস্থায় দেশ যে দুর্নীতির করাল গ্রাসে পড়েছিল, সেখান থেকে বাংলাদেশকে বের করে আনার চেষ্টাই করছে তার সরকার। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির বিষয়ে চাপ প্রয়োগ করতে আরও এক দফা জো বাইডেনকে চিঠি লিখেছেন মার্কিন কংগ্রেসের 46 সদস্য। একই সঙ্গে পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। এদিকে আগামী 24 নভেম্বর ইসলামাবাদ অভিমুখে বিক্ষোভে সমর্থকদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন কারাবন্দী ইমরান খান। ওই দিন দলের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলেও জানান তিনি। মার্কিন নির্বাচনের পর চলতি মাসে সমাবেশ করে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই। ওই সমাবেশ থেকে ইমরান খানের মুক্তির দাবি জানানো হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান দলটির নেতারা। এরপর গেল সপ্তাহে কারাগার থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। তার আইনজীবী জানান, আগামী 24 নভেম্বর রাজধানী ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইমরান। ওই বিক্ষোভ কর্মসূচি নিয়ে রোববার কারাগার থেকেই এক বিবৃতি দিয়েছেন ইমরান খান। তিনি বলেছেন, ওই দিন পিটিআই এর ভবিষ্যৎ নির্ধারণ হবে, দলে কে থাকবে আর কে থাকবে না তা ঠিক করা হবে। 24 নভেম্বরকে সিদ্ধান্ত গ্রহণের দিন হিসেবে উল্লেখ করে কর্মসূচি সফল করতে সমর্থকদের যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। শুধু ইসলামাবাদই নয়, দেশ জুড়েই বিক্ষোভ হবে বলেও বিবৃতিতে বলা হয়। এদিকে পাকিস্তানের রাজনৈতিক উত্তাপের মধ্যে ইমরান খানের মুক্তি চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি লিখেছেন মার্কিন কংগ্রেসের 46 জন সদস্য। চিঠিতে পাকিস্তানের চলমান মানবাধিকার লঙ্ঘন ও গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়ের বিষয়ে উদ্বেগ জানিয়ে বাইডেন সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়। এমনকি পাকিস্তানে গত ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগও তোলেন কংগ্রেস সদস্যরা। রাহানুল রানা, সময় সংবাদ। ব্রাজিলে G20 সম্মেলনে যোগ দিতে রিও ডি জেনেরোতে জড়ো হচ্ছেন বিশ্ব নেতারা। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বেশ কয়েকজন পৌঁছেছেন দেশটিতে। এছাড়া আর্জেন্টিনা, রাশিয়া, কানাডা, তুরস্ক, ইতালি ও চিলি সহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। সম্মেলন ঘিরে জোরদার করা হয়েছে শহরটির নিরাপত্তা। স্থানীয় সময় সোমবার ক্ষুধার বিরুদ্ধে বৈশ্বিক জোট উন্মোচনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এই উদ্যোগের মূল কাজ হবে বিশ্বব্যাপী ক্ষুধার্তদের সংখ্যা কমানোর জন্য তহবিল সংগ্রহ করা। এছাড়াও দুদিনব্যাপী সম্মেলনে জলবায়ু পরিবর্তন সহ
নানা ইস্যুতে আলোচনা করবেন অর্থনৈতিকভাবে সক্ষম ও শক্তিশালী দেশগুলোর নেতারা। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না ভারতের নয়াদিল্লির বায়ু দূষণ পরিস্থিতি। দূষণ কমাতে ডিজেল চালিত যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রাথমিক স্কুল বন্ধ ঘোষণার পাশাপাশি অনলাইনে অফিস চালিয়ে যাওয়ার নির্দেশনাও দিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে দূষণ পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি তার কারণ দর্শাতে দিল্লি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন আদালত। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় নাম লেখানো ভারতের রাজধানী দিল্লির দূষণ মাত্রা পৌঁছেছে বিপজ্জনক পর্যায়ে। সোমবার দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স পৌঁছায় 484 মাত্রায়। সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্য বলছে দিল্লির বাতাসে প্রতি ডায়ামিটারে 2.5 মাত্রায় দূষিত কণা রয়েছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত মাত্রার চেয়েও 130.9 গুণ বেশি। এসব কণা মানুষের ফুসফুসে পৌঁছে শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে শুরু করে মারাত্মক হৃদরোগ সৃষ্টি করতে পারে। এ অবস্থায় দূষণ নিয়ন্ত্রণে রাখতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। অফিসগুলোকেও অনলাইনে কার্যক্রম চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ডিজেল চালিত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। নিষেধাজ্ঞা নিশ্চিত করতে মোড়ে মোড়ে বসানো হয়েছে তল্লাশি চৌকি। দিল্লিতে BS4 ডিজেল চালিত গাড়িগুলোতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই রাস্তায় যেই গাড়ি আসছে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। দ্রুত দূষণ পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন ব্যবস্থা নেওয়া হয়নি দিল্লি সরকারের কাছে তা জানতে চেয়েছেন ভারতীয় সুপ্রিম কোর্ট। দূষণের মাত্রা 300 পেরোনো পর্যন্ত অপেক্ষা করার কারণ দর্শাতে অতিশী প্রশাসনকে নির্দেশ দিয়েছেন আদালত। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইতালিতে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের আয়োজনে অনুষ্ঠিত হলো জমকালো ফ্যাশন শো, যেখানে তুলে ধরা হয় দেশীয় পোশাক। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক ইতালীয়। বিদেশের মাটিতে নিজেদের সংস্কৃতি তুলে ধরতে পেরে খুশি প্রবাসীরা। ইতালি থেকে মাকসুদ রহমানের পাঠানো তথ্য ও চিত্রে রিপোর্ট। ইতালির বোলোনিয়ার শহরে বাংলাদেশিদের আয়োজনে প্রথমবারের মতো জমকালো ফ্যাশন শো অনুষ্ঠিত হলো। আয়োজনে দেশীয় পোশাক তুলে ধরা হয়। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি অংশ নেন ইতালীয়রাও। serata moda in Monira Sheikh, moda Bangladesh, very nice, it's wonderful abbigliamento Bangladesh. ফ্যাশন শো বোলোনিয়ার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত আয়োজনে অংশগ্রহণ করেন ইতালীয় ইউরোপের প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তারা। বিশ্ব ফ্যাশনের রাজধানী খ্যাত ইতালিতে বাংলাদেশিদের এমন আয়োজনে খুশি প্রবাসীরা। চেষ্টা করেছি কিছু করার জন্য, আপনারা এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। এইভাবে যখন নারীরা একটা কিছু করে এবং বাকি নারীরা যখন তাকে সাপোর্ট করে, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার আমাদের বাঙালি কমিউনিটির জন্য। বোলোনিয়া উইকের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে, সত্যি আমরা বোলোনিয়াবাসী হিসেবে গর্বিত। ইতালির শিক্ষানগরী ও বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপনকারী শহর হিসেবে পরিচিত বোলোনিয়া শহরটিতে প্রায় 12,000 বাংলাদেশি প্রবাসীর বসবাস। সময় সংবাদ, ইতালি। আল্পস পর্বতমালার 3000 মিটার উচ্চতায় অবস্থিত সুইজারল্যান্ডের বিখ্যাত বোত্তা রেস্তোরাঁ আবারও চালু হয়েছে। 2 বছর আগে ভয়াবহ আগুনে ধ্বংস হওয়া এই রেস্তোরাঁ পুনর্নির্মাণ শেষে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার শ্বেত শুভ্র শৃঙ্গ আর বিস্তৃত হিমবাহের মোহনীয় দৃশ্যকে ঘিরে দাঁড়িয়ে আছে এক রেস্তোরাঁ। খ্যাতনামা স্থপতি মারিও বোত্তার নাম অনুসারে রেস্তোরাঁর নাম রাখা হয় বোত্তা। 3000 মিটার উচ্চতায় পাথুরে এক উপত্যকায় নির্মিত এ রেস্তোরাঁ থেকে দেখা মেলে মনোরম হিমবাহ ও বিখ্যাত পর্বতশৃঙ্গের। 2022 সালের সেপ্টেম্বরে ভয়াবহ আগুনে রেস্তোরাঁটির অনেকাংশ ক্ষতিগ্রস্ত হয়, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কেবল কার অবকাঠামোর ক্ষয়ক্ষতি না হওয়ায় 7 সপ্তাহের মধ্যেই শীতকালীন ক্রিয়া কার্যক্রম আংশিকভাবে পুনরায় শুরু করা সম্ভব হয়। পুনর্নির্মাণে 30 মিলিয়ন সুইস ফ্রা ব্যয় করা হয়। উন্নত অগ্নি নির্বাপক ব্যবস্থা ও আধুনিক প্রযুক্তি সংযোজন করা হয়েছে এ রেস্তোরাঁয়। নতুন রূপে গড়ে ওঠা বোত্তা রেস্তোরাঁয় 3টি আলাদা বসার জায়গা রয়েছে, যেখানে মোট 480 জন অতিথি সময় কাটাতে পারবেন। 250 বর্গমিটার প্যানোরামিক ছাদ থেকে মনোরম দৃশ্য উপভোগ করা যায়। সৌরশক্তি ব্যবহারের জন্য 600 সোলার প্যানেল সংযুক্ত করা হয়েছে। এর মাধ্যমে রেস্তোরাঁর বেশিরভাগ বিদ্যুৎ চাহিদা পূরণ করা সম্ভব হবে। এছাড়াও কাঠামোটিকে আরও দৃঢ় ও টেকসই করার জন্য নকশায় পরিবর্তন আনা হয়েছে।
আমাদের এমন একটি স্থাপনা তৈরি করতে হয়েছে যা দর্শনার্থীদের 360 ডিগ্রি বিস্তৃত দৃশ্য উপভোগের সুযোগ দেবে। এটি সুইজারল্যান্ডের মাঝখানে অবস্থিত, যেখানে ভূমধ্যসাগর দেখা না গেলেও অনুভব করা যায়। অপর পাশে রয়েছে ভৌগোলিক বিবর্তনের অনন্য সৌন্দর্য আল্পস পর্বতমালা। এটি গোটা দেশের জন্য একটি কৌশলগত স্থান। পুনর্গঠনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থপতি মারিও বোত্তা। প্রকল্পটির পুনর্জন্মকে তিনি আবেগময় একটি অধ্যায় হিসাবে উল্লেখ করেন। পরিবেশ বান্ধব প্রযুক্তি ও আল্পসের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগের জন্য সুযোগ করে দেওয়া এই রেস্তোরাঁ এখন পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।